আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা 5টি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব, গোয়ায় নির্বাচনী প্রচারে বাবুলকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব বাবুলের শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে, তিনি কি জানিয়েছেন। আগামী 14ই ফেব্রুয়ারি গোয়ায় ভোট, আর তার আগে নতুন করে উত্তেজনা ছড়ালো সৈকত রাজ্যে। রবিবার রাতেই ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল। কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গোয়ায় ভোটে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস, তাই মাটি কামড়ে পড়ে রয়েছে ঘাসফুল শিবির। আর ভোট প্রচারের জন্য গোয়ায় গিয়েছেন বাবুল সুপ্রিয়। সেখানে মিছিল করতে গিয়ে তৃণমূল নেতার উপর হামলা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ভোট প্রচারের সময় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় এক দুষ্কৃতী। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন বাবুল। অভিযোগ, তার উপর হামলা চালানো ওই দুষ্কৃতী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, যে দল বিজেপি ও কংগ্রেসের সঙ্গে তাল মিলিয়ে চলছে গোয়াতে। বাবুল টুইটে লিখেছেন, গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি, কিন্তু নিরাপত্তা রক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি। কিন্তু বাবুল নিজের দাবি টুইটার জানিয়েও পরবর্তী সময়ে পিছিয়ে আসেন, মুছে দেন সেই টুইট। বিগত কিছুদিন ধরেই গোয়ায় তৃণমূলের উপর লাগাতার আক্রমণ চলছে। কাঠগড়ায় কখনো বিজেপি, কখনো স্থানীয় রাজনৈতিক দল। যদিও বাবুলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর ঘটনায় নিশ্চুপ তৃণমূল নেতৃত্ব। গোয়ায় তৃণমূলের উপর হামলার বিষয়ে টুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, এ কোন গণতন্ত্র? ডবল ইঞ্জিন সরকারের সৌজন্য এসব চলছে। ত্রিপুরাতেও এইভাবেই হামলা চালানো হয় তৃণমূলের উপর। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে না তো গোয়ায়? প্রশ্ন করেছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। খবরে চোখ রাখবো, আপনার কি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা আপনার পরিবারে কারো রয়েছে? তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, না জানলে বিপদে পড়বেন। দেশে বহু মানুষের একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা অনেকে জানেন না। এর ফলে তাদের খরচ বৃদ্ধি পাচ্ছে। যে কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কার্যত সেই কগুণ খরচ বৃদ্ধি হচ্ছে। এছাড়াও একাধিক ক্ষতি হতে পারে। বেশ কিছু বিনিয়োগ বিশেষজ্ঞরাও একটি ব্যাংকে অ্যাকাউন্ট রাখার পরামর্শ দেন। তাদের বক্তব্য, একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে রিটার্ন ফাইল করাও অনেক সহজ হয়। একাধিক অ্যাকাউন্ট থাকলে কি কি অসুবিধা হতে পারে তা দেখে নেওয়া যায়। যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে, তবে সেগুলি রক্ষণাবেক্ষণ করা হয় সবচেয়ে কঠিন। প্রতিটি ব্যাংকের নিজস্ব আলাদা মেনটেন্যান্স চার্জ থাকে। ডেবিট কার্ড চার্জ, এসএমএস চার্জ, ন্যূনতম ব্যালেন্স চার্জও রয়েছে। একজন গ্রাহকের যে কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলির সমস্ত পরিষেবা চার্জ গ্রাহককে দিতে হবে। এছাড়াও ন্যূনতম ব্যালেন্স বজায় না থাকলে ব্যাংকগুলি তার পরিবর্তে মোটা টাকা কেটে নিতে পারে। একটি অ্যাকাউন্ট থাকলে রিটার্ন ফাইল করা সহজ হয়। একজন আয়কর পরামর্শদাতা বলছেন, যদি একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে রিটার্ন দাখিল করা অনেক সহজ হয়, কারণ সমস্ত লেনদেন সেখানে পাওয়া যায়। বিভিন্ন অ্যাকাউন্ট থাকলে এই ক্যালকুলেশন বের করা যথেষ্ট কঠিন হয়ে পড়ে। বেশি অ্যাকাউন্ট থাকলে জেনে নিন। একাধিক অ্যাকাউন্ট থাকলে যেগুলি রক্ষণাবেক্ষণ করতে হয় গ্রাহককে। যদি কোনো সেভিং অ্যাকাউন্টে বা কোনো কারেন্ট অ্যাকাউন্টে গ্রাহকের 1 বছর লেনদেন না হয়, তবে সেই সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যায়। যা 2 বছর কোনো লেনদেন না করা হয়, তবে ডোরম্যান্ট অ্যাকাউন্টে পরিণত হয়। এই ধরনের অ্যাকাউন্টগুলিতে সবচেয়ে বেশি জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকে বলে জানানো হয়েছে। যদি আপনার বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তবে বেশি খরচ। যদি কোনো ব্যক্তির বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তবে তাকে বেশি টাকা গুনতে হয়। এইচডিএফসি ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় 10,000 টাকা। গ্রামীণ এলাকার জন্য এই সীমা 5,000 টাকা। এই ব্যালেন্স বজায় না রাখলে 750 টাকা ফাইন ভরতে হবে। অন্য ব্যাংকেও প্রায় একই চার্জ রয়েছে। এই ব্যালেন্স বজায় না রাখার জন্য 750 টাকা ফাইন ভরতে হতে পারে। অন্য ব্যাংকেও প্রায় একই চার্জ রয়েছে। যদি কোনো ব্যক্তি ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখেন, তাহলে তাকে অযথা ফাইন গুনতে হবে। এর ফলে আপনার সিবিল স্কোরেও প্রভাব পড়তে পারে। পরের খবরে চোখ রাখবো, বিপদ থেকে রক্ষা নেই বাংলার। খুব শীঘ্রই ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলা সহ ভারতের বিভিন্ন উপকূল। তো বন্ধুগণ, এই ঘূর্ণিঝড়ের জেরে কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ঘূর্ণিঝড়টি কবে আসবে, কি বলছে আবহাওয়াবিদরা, বিস্তারিত তথ্য জানিয়ে দেব। অবশ্যই সঙ্গে থাকুন।
বাংলা সহ ভারতীয় উপকূলে প্রকোপ ফেলবে বিধ্বংসী ঝড়। পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা চলাকালীনই আগে ভাগে আবহবিদগণ পূর্বাভাস দিয়েছিলেন। তারা জানিয়ে দিয়েছিলেন জলবায়ুর এমন খামখেয়ালি মেজাজ দুর্দশা হয়ে আসবে ভারতের বুকে। সত্যি তাই হলো। ঝঞ্ঝার বিদায় বেলায় একের পর এক মারণ ঘূর্ণির আশঙ্কা। ঝড়ের দাপট বাড়বে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়, এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক গবেষণা থেকে। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উত্তর ভারত মহাসাগর, উত্তর পশ্চিম আরব সাগর, দক্ষিণ চীন সাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রায় 0.4 মিটার পর্যন্ত হতে পারে বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। মৌসুম দপ্তর জানাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে জুন থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যেই প্রবল ঝড়ো হওয়ার অস্থিরতা বাড়তে পারে। সাথে সাথে এমনি অস্বাভাবিক ঢেউয়ের প্রবণতা দেখা যেতে পারে, যা এখনও পর্যন্ত হয়তো প্রত্যক্ষই করেনি ওই উপকূল অঞ্চলগুলি। প্রায় 1 মিটার উচ্চতায় উপকূলে আছড়ে পড়বে ঢেউগুলি। আইআইটি খড়গপুরে গবেষকদের মতে, ঝড় হওয়ার কারণে সামুদ্রিক অঞ্চলগুলি অস্বাভাবিক বড় ঢেউয়ের প্রবণতায় অত্যধিক ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থসামাজিক ভিত্তি। কারণ সামুদ্রিক লবণাক্ত জল স্থলভাগে ঢুকে ভূগর্ভস্থ জলের সাথে মিলে প্রচুর ফসল হানি করবে। এমনটাই জানা গিয়েছে ক্লাইমেট ডাইনামিক্স স্প্রিঙ্গার নামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি জার্নালের রিপোর্টে। পরের খবরে চোখ রাখবো। এক্ষুনি মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। আবার বৃষ্টি, চলতি সপ্তাহে ফের ভিজবে বাংলা। তো বন্ধুগণ, উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আগামী সপ্তাহে ভিজবে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কাটিয়ে শীতের রোদ ফের ঝলমল করেছে আকাশে, তার মাঝেই ফের বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে ফের বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। উধাও হবে উত্তরে হাওয়ার আমেজ। জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনায় তৈরি হয়েছে। ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। বুধবার থেকে আবহাওয়ার ফের পরিবর্তন হতে চলেছে। তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি বেড়ে যাবে। উত্তরে হাওয়াকে থামিয়ে রাজ্যে ঢুকবে পূবালি হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার এই সংঘাতে বুধবার থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে তারপরের দিন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি তুলনামূলক বেশি হবে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বলে পূর্বাভাস। এদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। আরও একদিন এই শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।